কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজ যে তিনটি কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে তার মধ্যে দুটি কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দল দুটি। গুজরাটে বিজেপি জয়ী হয়েছে এবং এর ঠিক আগে আমরা কি দেখতে পাচ্ছি, রাজনৈতিক যদি ইতিহাসটা একটুখানি দেখি, এর কয়েকদিন আগে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ কখনো আম আদমি পার্টি থেকে 10 জন সাংসদ এসেছেন, কখন মহারাষ্ট্রের যারা উদ্ধবপন্থী যে সমস্ত শিবসেনা ছিলেন সেই সমস্ত সাংসদ আবার বিজেপি জোটে এসেছেন, কখনো তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ তারা বিজেপির এনডিএ জোটে এসেছেন, বা এনসিপিআইতে গেলেও তারা বিজেপির নেতৃত্বেই থাকবেন বলে ঘোষণা করেছেন। ফলে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে সাংসদদের নিয়ে নিজেদের যে জোটে যে সাংসদ সংখ্যা, সেই সাংসদ সংখ্যাটা বাড়িয়ে চলেছে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ এনডিএর সমর্থনকারী সাংসদ সংখ্যাটা ক্রমশ বাড়ছে। কিন্তু এবার যে চিত্র দেখতে পাওয়া গেল তাতে আমরা দেখতে পেলাম মানুষের কাছে কিন্তু ভারতীয় জনতা পার্টির যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটা যে খুব ভালো রয়েছে এমনটা নয়। কেন বলছি কথা? প্রথমত 2023 সালের বিধানসভা নির্বাচন যেটা হয়েছিল, সেই বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছিলেন কংগ্রেসের প্রার্থী, এবং এবারেও কংগ্রেসের প্রার্থী তার জয়ের ধারা বজায় রেখেছেন। আর দুই, বিহারের বাঁকিপুরে যেখানে 30 বছর ধরে বিজেপি প্রার্থী জয়ী হয়ে এসেছেন, নিতিন নবীন বা কখনো তার বাবা, তারা দুজনে মিলেই পরিবারতন্ত্র খাটিয়েই যে বাঁকিপুর কেন্দ্রে জয়ী হয়েছেন প্রায় 30 বছর, সেখানে এবার বিজেপি প্রার্থী জয়ী তো হয়নি, অনেকটা ব্যবধানে হেরেছেন তিনি। এক্ষেত্রে যেটা বিজেপি এই যে সাংসদ সংখ্যা জড়ো করছে, তার একটা প্রধান কারণ হচ্ছে যে তাদের যে কাঙ্ক্ষিত যে কয়েকটি উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যগুলো সাধন করা। উদ্দেশ্যগুলোর মধ্যে 1 নম্বর অন্যতম প্রধান হচ্ছে ডিলিমিটেশনের মাধ্যমে, আসন পুনর্বিন্যাসের মাধ্যমে গোটা দেশে লোকসভার আসন এমনভাবে বিন্যাস করা যাতে গোবলয় থেকেই ভারতীয় জনতা পার্টি তাদের প্রয়োজনীয় কাঙ্ক্ষিত ম্যাজিক ফিগার অর্জন করে ফেলতে পারে। এবং এই আশঙ্কা করছে রাজনৈতিকভাবে বিজেপি বিরোধী দলগুলি, এবং তারা বারংবার কথা বলছে এবং আসন পুনর্বিন্যাসের যে চিন্তাভাবনা, যে পরিকল্পনা, তার বিরোধিতা করছে তারা। এবার গোবলয়ের দিকেই যদি তাকাই, গোবলয়তেই ভারতীয় জনতা পার্টি দুটি কেন্দ্রে বড়ভাবে ধাক্কা খেল। 1 মধ্যপ্রদেশ, 2 বিহার। হয়তো দুটি উপনির্বাচন দিয়ে গোটা লোকসভার চিত্রটা ভেবে ফেলা সেটা হয়তো খুব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটাও একটা ইঙ্গিতবাহী। কেন ইঙ্গিতবাহী? প্রথম কারণ, যেটা বিজেপির জন্য প্রথম শিক্ষা এই উপনির্বাচন থেকে, যে কোনো ভোটই চিরস্থায়ী নয়। এক হচ্ছে গিয়ে বিজেপি ধরে নিয়েছে যে গোবলয়ে তাদের যদি একটা নিয়ন্ত্রণ থাকে তাহলে সেখানকার উচ্চবর্ণের ভোট তারা পেয়ে যাবে, এবং অন্যান্য যে সমস্ত সঙ্গী যে সমস্ত শরিক দলগুলো থাকবে তাদের মাধ্যমে অন্যান্য যে ভোটগুলো রয়েছে, উচ্চবর্ণের বাইরে আদিবাসী ভোট, কোনো ক্ষেত্রে সংখ্যালঘু ভোট, এগুলো তারা, অনগ্রসর শ্রেণীর ভোট, এগুলো তারা তাদের ভোটের সঙ্গে জুড়ে নিতে পারবে। কিন্তু কোনো ভোটই চিরস্থায়ী নয়, তা দেখিয়ে দিয়েছেন জনসুরাজ পার্টি। এবং সেখানে জনসুরাজ পার্টি স্পষ্ট দেখিয়ে দিচ্ছে 30 বছরের ভোটও চিরস্থায়ী নয়, উচ্চবর্ণের ভোট চিরস্থায়ী নয়, সংখ্যালঘু ভোট যেটা জেডিইউ থাকার বাফার জোনের মাধ্যমে বিজেপির দিকে গিয়েছিল, সেই ভোটটাও চিরস্থায়ী নয়। এবং সেই ভোটটা একজন রাজনীতিতে নিউকামারকেও যে বেছে নিতে পারে, সেটাও একটা বার্তা দিচ্ছে বাঁকিপুর। দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রার্থী নির্বাচন। বিজেপি প্রার্থী হিসেবে বাঁকিপুরে যাকে নিয়ে এসেছিল, তিনি হয়তো নবাগত, কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে তাকে মনে হয়েছিল এই কারণেই তিনি এই নির্বাচনে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন, কারণ তিনি একজন গরিব মানুষ। তার সর্বসাকুল্যে, মানে প্রশান্ত কিশোরের তুলনায়, প্রশান্ত কিশোরের এবং তার স্ত্রীর দুজনের সম্পদ প্রায় 200 কোটি টাকার কাছে, আর অন্যদিকে এই যে প্রার্থী দাঁড়িয়েছিলেন তার সাকুল্যের সম্পদ 20 লক্ষ টাকা। ফলে এক্ষেত্রে একটা ফ্যাক্টর বিজেপি ভেবেছিল এটা দিয়ে হবে। অন্যদিকে তিনি প্রান্তিক মানুষ না হলেও তিনি খানিকটা হলেও পিছড়ে বর্গ, ফলে সেখান থেকে সেই ভোটটাও তিনি পাবেন। কিন্তু এই কাজ, এগুলো ফ্যাক্টর হয়ে দাঁড়ায়নি, প্রশান্ত কিশোর কিন্তু জিতেছেন। অর্থাৎ বিকাশের কথা বলে যদি 30 বছর ধরে বাঁকিপুর কেন্দ্রে একটা গুরুত্বপূর্ণ কলেজ বা ভালো কলেজ বা তাদের সেখানকার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা যদি না করা হয়, তাহলে সেই বিকাশকে যে সাধারণ মানুষ ভালো চোখে দেখে না, সেক্ষেত্রে বেছে নেয় জনসুরাজ পার্টির মতো একটা
নতুন পার্টিকে, এটা কিন্তু বিজেপির জন্য একটা বড় শিক্ষা। এবং তার পাশাপাশি এই প্রার্থী নির্বাচনে মুখ পোড়া এবং তার পাশাপাশি যেটা ভোটদানের যে ফারাকটা আমরা দেখলাম, 7% উপনির্বাচনে কম ভোট দিয়েছে। কম ভোটদানের নির্বাচনে সেটা কি হয়, সচরাচর যেটা সংগঠন, ক্যাডার বা নিশ্চিত ভোট ব্যাংক যাদের রয়েছে তারাই একমাত্র সুবিধা পায়। সেক্ষেত্রে জামসুরাজ পার্টি 2025 সালের বিধানসভা নির্বাচনে সবকটি কেন্দ্রে পরাজিত হয়েছিল। তা সত্ত্বেও তাদের নিশ্চিত ভোট ব্যাংক বা তাদের সংগঠন বা তাদের ক্যাডার না থাকা সত্ত্বেও এত বিপুল ভোটে জয়ী হয়েছে তারা। ফলে আগামী দিনেও এটার একটা সম্ভাবনা রয়েছে। এবং কি এর পাশাপাশি ককরোচ জনতা পার্টি দেখিয়ে দিয়েছে যে মানুষ যদি একত্রিত হয়, তাদের কোনো রাজনৈতিক দল লাগে না, তারা এমনিতেই কেন্দ্রীয় সরকারের মাথা ঝুঁকিয়ে দিতে পারে। এবং সেই কারণেই সেই মাথাটা যে ঝুঁকছে, নতি যে স্বীকার করতে হচ্ছে, সেটা বিজেপি যে মুহূর্তে তার মাথা নত হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু এই দুটি কেন্দ্রেও তার ভোটে একটা প্রভাব পড়েছে। ফলে আগামী লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি অবশ্যই চাইবে এই বিভিন্ন দল থেকে সাংসদ জোগাড় করে তারা আসন পুনর্বিন্যাস বিলটা পাশ করিয়ে নিয়ে লোকসভায় ম্যাজিক ফিগার নিয়ে আসতে খুব চেষ্টা করবে তারা। কিন্তু লোকসভায় এই গোবলয় থেকেই বিজেপিকে কতটা ভোট দেবে তা কিন্তু একটা বড় ফ্যাক্টর। কারণ আমরা দেখেছিলাম লোকসভায় জেতার পরে অযোধ্যায় কিন্তু বিজেপি জিততে পারেনি। আর সম্প্রতি যে রাম মন্দিরে যে প্রণামী চুরির ঘটনা, তাকে অবশ্যই ভারতীয় জনতা পার্টির বিরোধী রাজনৈতিক দলগুলি সবাই সামনে আনবে। ফলে সেক্ষেত্রে বিজেপির একটা বড় ধাক্কা লাগতে পারে। দেখা যাক বিজেপি তার কিভাবে মোকাবিলা করে। এই ধরনেরই খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।